আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। ওলট পালট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। তবে আজকের এই গল্পটি ওলট পালট থেকে নয়, শোনানো হবে নৈশ কলকাতা রেডিও চ্যানেল থেকে। এবং আজকের গল্প পাঠে সায়ন নয়, থাকবে ডিজে অর্জুন। তাহলে রেডিও স্টেশনের নেটওয়ার্ক ঠিক করে নিন এবং শুনতে থাকুন আজকের গল্প থুরি গল্পগুলো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যারা আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনছেন তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখুন। আমরা 30,000 পরিবারের সাবস্ক্রাইবার হতে আর কিছুটা বাকি আছি, সেটা আপনাদের হাতেই রয়েছে। চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প, লেখিকা উপাসনা রায়ের কলমে রাতের রেডিও। নমস্কার কলকাতা, আমি ডিজে অর্জুন। নৈশ কলকাতা রেডিও চ্যানেলে শহরবাসীকে জানাই সুস্বাগতম। তাহলে বেশি সময় নষ্ট না করে সোজাসুজি চলে যাচ্ছি আজকের গল্পে। আজ আমাদের পাঠকদের মধ্যে চিকিৎসক বা নার্স কেউ যদি থাকেন তারা প্লিজ চটে যাবেন না আমার উপর। আজ আপনাদের শোনাতে চলেছি এমন একটু ভিন্ন স্বাদের গল্প। আপনারা সকলে আমার কাছ থেকে রোম্যান্টিক গল্পের স্বাদ পেয়েই অভ্যস্ত। আজ হোক না একটু অন্যরকম কিছু। বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ঘটা কিছু সত্য ঘটনাকে সাজিয়ে একটা সম্পূর্ণ গল্প তৈরি হয়েছে। গল্পের খাতিরে প্রত্যেকটি ঘটনাকেই একটা হাসপাতালের ঘটনা বলেই উল্লেখ করা হয়েছে। লেখাকে আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন জায়গায় নিতে হয়েছে কল্পনার আশ্রয়। ভুল ত্রুটি মার্জনীয়। চলুন শুরু করা যাক। লাইভ শোয়ে অর্জুনের ভরহাট স্বরে গম গম করে উঠেছে রেডিও চ্যানেল। শ্রোতাদের কান খাড়া, শুরু হয়ে গিয়েছে গল্প। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। না, এই বেডটায় সত্যি কোনো বড়সড় গণ্ডগোল রয়েছে। হাসপাতালের মোটামুটি সবাই এই বিষয়ে একমত হলেন যে বেডটি গোলমেলে। যে পেশেন্টই ভর্তি হয় না কেন, যতই মাইনার কেস হোক না কেন, কেউই বাঁচে না। প্রথম দিকে একের পর এক মৃত্যু ঘটায় হাসপাতাল কর্তৃপক্ষের ভ্রুতে একটুও যে ভাঁজ পড়েনি এমনটা অবশ্য নয়, তবে তারা প্রত্যেকেই অতীব জটিল রোগে আক্রান্ত ছিল। শারীরিক অবস্থা এই স্থিতিশীল হয়তো পরমুহূর্তেই একেবারে যায় অবস্থা। তাই সেসব ক্ষেত্রে বিশেষ আর কেউ মাথা ঘামায়নি ঠিকই, তবে তারপর থেকে সকলে এই সিদ্ধান্তে উপনীত হন যে কোনো মুমূর্ষ রোগীই নয়, বরং তেমন কোনো রোগী ভর্তি করা হোক যাদের অন্তত মৃত্যু ভয়টা নেই। যদিও এটা নিয়ে বিতর্কে বেঁধেছিল। হাসপাতালের সমস্ত স্টাফেরা দুটি দলে ভাগ হয়ে গিয়েছিলেন। তার মধ্যে একটি দল বলেছিল যে সেটি করলে রোগীকে গিনিপিগ বানানো হবে, তাকে দিয়ে এক্সপেরিমেন্ট করানো হবে বেডটি সত্যি ভৌতিক কিনা, এবং যদি সত্যি কিছু থেকে থাকে তবে যে কি হবে সেটি নিয়ে আলোচনা করার স্পৃহা কারোর হয়নি। বাকি আর এক দলের মন্তব্য, হোক এক্সপেরিমেন্ট, কারণ ওসব ভূতফুত কিচ্ছু নেই। আলোচনা যদিও বেশি দূরে এগোতে পারেনি। পরে যা হবে তখন দেখা যাবে, এমন একটা মনোভাব নিয়ে সভাভঙ্গ হয়েছিল সেদিনের মতো। সমস্যা কিন্তু মিটল না। গত পরশুদিন আবার রেসপিরেটরি ইনফেকশন অর্থাৎ জ্বর, সর্দি, প্রচণ্ড গলায় ব্যথা নিয়ে ভর্তি হন বছর 50-এর ত্রিলোকেশ্বর সামন্ত। এমনিতে প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি কোনো রোগী ছিল না তার। গত পরশু রাত্রে ভর্তি হওয়া পেশেন্টটি গতকাল রাতেও একদম ঠিকঠাক ছিলেন। অ্যান্টিবায়োটিকের প্রকোপে 24 ঘন্টার মধ্যেই উপসর্গগুলি নিয়ন্ত্রণে এসেছিল। দিব্যি রেসপন্ড করছিলেন। বলা নেই কওয়া নেই, আজ সকালে সিস্টার ওষুধ খাওয়াতে গিয়ে দেখেন দেহে প্রাণ নেই। প্রথমে বুঝতে পারেননি সিস্টার,
কম্বল মুড়ি দিয়ে ওপাশে ফিরে শুয়ে থাকা ত্রিলোকেশ্বর বাবুর গায়ে আলতো ঠেলা দিয়ে ডেকেছিলেন তিনি। দাদা, একবার একটু উঠতে হবে যে, ওষুধটা খেয়ে নিন। শুনছেন? ও দাদা। সাড়া নেই। বেশ কয়েকবার ডাকার পরও ভদ্রলোকের কাছ থেকে কোনো সাড়া মিলল না। তিনি শুয়েই রইলেন একইভাবে। তখনই ভয়ে সিস্টারের বুক ধড়াস করে ওঠে। 2 হাত ধরে টেনে এপাশে ফেরাতেই সিস্টার বুঝতে পারেন যে ভদ্রলোক কোনো একটা সময় নিঃশব্দে পৃথিবীর মায়া কাটিয়েছেন। ওয়ার্ডের বাকি পেশেন্টরাও কেউ কিছু জানতে বা জানাতে পারেননি। পাশের বেডের ছেলেটি জানালো, আমি তো প্রায় পুরো রাত জেগেই থাকি, ঘুম আসে না। শেষ রাতের দিকে উনি উঠে টয়লেটে গেলেন, আমায় তো ঘুমোতেও বললেন। মেডিসিন ওয়ার্ডে এবার কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল। ডাক্তার বাবুরা থেকে শুরু করে নার্স, ওয়ার্ড বয় সহ সমস্ত স্টাফেরা রীতিমতো দুশ্চিন্তায় পড়ে গেলেন। নড়ে চড়ে বসলেন ম্যানেজমেন্টের লোকজনেরাও। হাসপাতাল সুপার কড়া নির্দেশ দিলেন যে বেডটি পাকাপাকিভাবে ওয়ার্ড থেকে সরিয়ে ফেলতে। তার কথা অনুযায়ী বেডটিকে তোষক, বালিশ, চাদর সব শুদ্ধই ওয়ার্ড থেকে বার করে করিডোরের একপাশে বার করে দেওয়া হলো। প্রতিস্থাপন করা হলো অন্য একটি নতুন বেড। কঠোর নির্দেশ জারি করা হলো, যত ক্রিটিক্যাল কেসই হোক না কেন, কোথাও জায়গা না পেলেও এই বেডে যেন কাউকে অ্যাডমিট করানো না হয়। এমনিতেও রোগীদের চাপে একটা বেডে 2 জন, 2টি বেডে জুড়ে 5 জন, মেঝেতে বিছানা পেতে 60 রোগী শোয়া, এসব তো নিত্য নৈমিত্তিক ঘটনা। ওয়ার্ডে জায়গা না মিললে করিডোরে, ব্যালকনিতেও ফেলা আছে বেড, কিন্তু ওই বেড যাতে কোনোভাবেই না ব্যবহার করতে পারে সেদিকে কঠোর নজরদারির ব্যবস্থা হলো। প্রথম গল্প শেষ করে থামলেন অর্জুন। 2টি গল্পের মাঝে বেশি সময় নষ্ট কখনোই তিনি করবেন না। দ্বিতীয় গল্প সাথে সাথেই শুরু হয়ে যায়। সত্যি অকথ্য দশাই সরকারি সেবায়তনগুলোর। জল খেতে হলে যেতে হবে সেই ক্যান্টিনে, যা কিনা হাসপাতালের পিছনের দিকে, বড় সড়ো একতলা হলঘর মতো, সেটাই ক্যান্টিন। সত্যি কি যন্ত্রণা। ডিউটিতে এসে জল নিতে যাচ্ছেন ইন্টার্ন শাশ্বতী। হঠাৎ ঝুপ করে অন্ধকার, পাওয়ার কাট। যদিও প্রেমিসিসের মধ্যেই রয়েছেন শাশ্বতী। মোবাইলের ফ্ল্যাশ জেলেও লাভ হচ্ছে না। কোনো ক্রমে পৌঁছেছেন ক্যান্টিনে। কি অন্ধকার। আন্দাজে এগিয়ে ফ্রিজ হাতড়ালেন খানিকক্ষণ। কেউ কি নেই রে বাবা আজ ক্যান্টিনে? এই তো ফ্রিজের হাতলটা। এক টান মারলেন শাশ্বতী। ধাতব ঘর ঘর শব্দ তুলে খুলে গেল ফ্রিজের ডালা। কিন্তু ব্যাপারটা কিরকম যেন একটা হলো। হাতলের অবস্থানটা বেঁকা মনে হলো যেন। তাছাড়া ফ্রিজের দরজা তো লম্বালম্বি খোলে, আড়াআড়ি খুলল কেন? এদিকে কনকনে হিমেল বাতাসের ঝাপটায় মজ্জা অব্দি কেঁপে যাচ্ছে শাশ্বতীর। ফ্রিজ এত ঠান্ডা হয়? অন্ধকারে যতটুকু চোখ সয়েছে শাশ্বতীর, তিনি বুঝলেন কে যেন সামনে থেকে জলের বোতল এগিয়ে দিল। ম্যাডাম, এ নিন জল। ও, ক্যান্টিনের ছেলেটা আশেপাশেই ছিল, অন্ধকারে খেয়াল করেননি। বোতল হাতে বাইরে বেরিয়ে আসার সাথে সাথে বিদ্যুতের প্রত্যাবর্তন ঘটল। টুকরো টুকরো আলোর ছটায় চারিদিকে এখন পরিষ্কার দৃশ্যমান। সামনের দিকে চোখ পড়তেই একি, উল্টো দিকে কিছুটা দূরে ক্যান্টিনের বিল্ডিং। অর্থাৎ অন্ধকারে ভুল করে শাশ্বতী ক্যান্টিনের উল্টো দিকের বিল্ডিংয়ে ঢুকেছেন। মাথার ভিতরটা মুহূর্তে ফাঁকা হয়ে যাচ্ছে শাশ্বতীর। ধাতব ঘর ঘর শব্দ, অতখানি ঠান্ডা ফ্রিজ। ফ্রিজের ডালার শব্দ ছিল না ওটা ছিল ট্রে টানার শব্দ। ক্যান্টিনের উল্টো দিকেই তো। দেশি পাইটের নেশায় বুঁত ডোমভাই খেয়াল করেনি শাশ্বতীকে। জলের বোতলটা এখনো ধরা আছে শাশ্বতীর হাতে। শ্রোতা মহল থেকে উচ্ছ্বসিত প্রশংসায় ভরে উঠেছে রেডিও চ্যানেল। আজ সকলের মন ভরিয়ে দিচ্ছে অর্জুন। একের পর এক আরজি আসছে, আরও কয়েকটা এমন ঘটনা শোনাতে হবে। প্রবল উৎসাহে অর্জুনও আস্থা দিচ্ছেন তাদের। শুরু হচ্ছে তৃতীয় ঘটনা।
সে রাত্রে ওয়ার্ডে ডিউটি করছিলেন সিস্টার পারমিতা। ঘড়িতে রাত প্রায় 2 বাজছে। পারমিতা একটা চেয়ারে বসে প্রত্যেকটি বেডের উপর যথাসম্ভব নজর রাখছিলেন। ব্রিটিশ আমলে তৈরি পাহাড় প্রমাণ উঁচু বিল্ডিং। উঁচু সিলিং থেকে লোহার রডের সাহায্যে ঝুলছে বিটকেল শব্দ তোলা মান্ধাতার আমলের 4খানা ঠ্যাংওয়ালা ধাউস পাখা। আর ধুলোর জামা কাপড়ে জড়ানো মৃতপ্রায় মলিন ফ্লুরেসেন্ট বাতির সার। কতগুলি জলে, আর বাকি সবগুলো কবে যে অক্কা পেয়েছে কেউ তার খবর রাখে না। রাত গভীর হলেও ওয়ার্ডের ভিতর জীবিত বাতিগুলির মধ্যে থেকে অন্তত একটি করে বাতি জ্বলে নিয়ম করে। ঘর সম্পূর্ণ অন্ধকার কখনোই করা হয় না, এটাই নিয়ম। এখন রোগীরা বেশিরভাগই ঘুমিয়ে কাদা। এমন সময় আচমকা ওয়ার্ডের যে 2-1টা টিউবলাইট জ্বলছিল সবকটা দপদপ করে উঠে নিভে গেল। মিনিট খানেকের ব্যবধানে জ্বলে উঠল আবার। পারমিতা একমনে রেজিস্টার খাতায় চোখ বোলাচ্ছিলেন। চমকে উঠলেন তিনি। হাসপাতালের অবস্থা এমনিই খারাপ, তার উপর আবার ভোল্টেজ ড্রপের সমস্যাও এসে উপস্থিত হল। পারমিতা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তখনই তাঁর চোখ পড়ল দরজার পাশটায়। নতুন বেডটির পাশে সশরীরে বিরাজ করছে সেই পুরনো বেডটি। পারমিতার বুকের ভেতরটা ধরাস ধরাস করে উঠল। চোখ কচলে আবার তাকালেন তিনি। হ্যাঁ, ঠিকই তো, পুরনো বেডটিই তো রয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বেডটা তো সেদিনই বার করে দেওয়া হয়েছিল। পরে আবার যে কেউ বেডটা এনেছে এটাও অসম্ভব। তাছাড়া পারমিতা যখন রাত 8টা নাগাদ ডিউটিতে এলেন তখনও তো বেডটা ছিল না, একটু আগেও ছিল না। পারমিতা বুঝলেন আলোটা নিভে যাওয়ার পর আবার যখন জ্বলে উঠল তারপর থেকেই বেডটাকে এখানে দেখা যাচ্ছে। পুরনো বেডটি ছিল দরজা দিয়ে ঢুকেই, সেখানে প্রতিস্থাপিত হয় নতুন বেডটি। পারমিতা ভালো করে তাকিয়ে দেখে বুঝলেন পুরনো বেডটি ফিরে এসেছে স্বস্থানে। নতুন বেডটি সামান্য স্থানচ্যুত হয়ে বিরাজ করছে সেটার পাশে। মাত্র কিছু সময়ের জন্য আলো নিভেছিল ওয়ার্ডের। এইটুকু সময়ের মধ্যে করিডোর থেকে বেড টেনে এখানে সেট করা কোনো মানুষের পক্ষে অসম্ভব। শির দ্বারা বেয়ে একটা হিমস্রোত বয়ে গেল পারমিতার। হাত পা কাঁপতে লাগল। সাহস সঞ্চয় করে তিনি ছুটে বেরিয়ে এলেন ওয়ার্ডের বাইরে। করিডোরের ডান দিক ধরে এগোতে লাগলেন যত তাড়াতাড়ি পা চালানো যায়। 20 পাও বুঝি যাননি জুনিয়র ডাক্তার অভ্র দত্তর মুখোমুখি। পারমিতা দেওয়াল ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলেন। কি ব্যাপার দিদি ভাই, আপনার কি শরীর খারাপ লাগছে? এত ঘামছেন কেন? পারমিতা মুখের ঘাম মুছতে মুছতে পুরো ঘটনা সংক্ষেপে গুছিয়ে জানান ডক্টর অভ্রকে। শুনে অভ্রর কপালে ভাঁজ পড়ল। তিনি বললেন, কই চলুন তোমার সাথে গিয়ে দেখি কি ব্যাপার। অভ্রকে নিয়ে পারমিতা ফিরে এলেন ওয়ার্ডের দরজায়। কিন্তু ভিতরে ঢোকার আগেই অভ্রর চোখে পড়ল ওয়ার্ডের দরজা ছাড়িয়ে সোজা চলে যাওয়া করিডোরের ডান পাশে দরজাবিহীন পর্দা লাগানো চৌকো খোপড়িটার ভিতরে, যেখানে বেডটিকে ওয়ার্ড থেকে বিতাড়িত করে রাখা হয়েছিল, ঠিক সেখানেই শোভা পাচ্ছে সেটা। অভ্র বেশ বিরক্ত হল পারমিতার ওপর। কিছুটা কুপিত কণ্ঠেই বললেন, এসব কি সিস্টার, অদ্ভুত ব্যাপার তো। হাসপাতালে চাকরি করে না, নাইট ডিউটি তো আপনাদের করতেই হবে। ভয়ের চোটে শেষে একেবারে হ্যালোসিনেট করা শুরু করে দিলেন। আপনাদের যদি এই অবস্থা হয়, পেশেন্টরা সারাটা রাত কার ভরসায় থাকবে বলুন তো? আশা করছি আপনি আমার সাথে এতক্ষণ মশকরা করছিলেন না। এনিওয়ে, ওয়াশরুমে গিয়ে মুখ চোখ ধুয়ে এসে জল খান, সব ঠিক হয়ে যাবে। পারমিতার চোখে জল এসে গেল। কি করে বোঝাবেন তিনি ডক্টর অভ্রকে? কিভাবে বললে অভ্র বিশ্বাস করবেন পারমিতাকে? পারমিতা অতি কষ্টে অশ্রু সম্বরণ করলেন। ডক্টর দত্ত প্রস্থান করলে পারমিতা নিজের মনকে শক্ত করে ওয়ার্ডের ভিতরে ঢুকলেন। না, তিনি সত্যিই কোনো কারণে ভয় পেয়ে ভুলভাল দেখে থাকবেন। ভুতুরে বেডটি মোটেও নেই সেখানে, আছে নতুন বেডটি। নিশ্চিন্ত হয়ে একটা শ্বাস ফেলে ওয়ার্ডের টয়লেটে গিয়ে ঢুকলেন পারমিতা। মোটামুটি পাওয়ারের একটা ঘোলাটে হলুদ বাল্ব জ্বলছে। ঢুকেই ডান দিকে বেসিন, বাঁ দিকে খোপ খোপ 3টে আলাদা দরজা লাগানো
ল্যাট্রিন। ডান দিকে বেসিনের কল খুলে চোখে মুখে ভালো করে জলের ঝাপটা মারলেন পারমিতা। চোখ খুলতে বেসিনের উপরে দেওয়ালে আটকানো আয়নার ময়লা কাঁচ দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সারি বাঁধা ল্যাট্রিন তিনটির সামনে সেই বেডটা। ডক্টর দত্ত করিডোরের শেষ প্রান্তে সিঁড়ির মুখে এসে দাঁড়ালেন। পকেটে ফোনটা ভাইব্রেট করছে। সিঁড়ি দিয়ে নামতে নামতেই ফোনটা বার করে দেখলেন মোবাইল কোম্পানির নম্বর ভেসে উঠেছে স্ক্রিনে। ল্যান্ডিকে দাঁড়িয়ে কলটা কেটে দিলেন। পকেটে ফোন রাখতে রাখতে সামান্য অন্যমনস্ক হয়ে এগোতে যেতেই শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ছিলেন। করিডোরে দৃশ্যমান সেই বেডটা। অন্যদিকে আতঙ্কে পারমিতার হৃৎপিণ্ড ছিটকে বেরিয়ে আসতে চাইলেও চাকরি খোয়ানোর ভয়ে কাউকে কিছু বললেন না তিনি। কারণ মানসিক বিকারগ্রস্ত নার্সকে কর্তৃপক্ষ কাজে বহাল রাখবে না বলাই বাহুল্য। পারমিতা জানেন তিনি পাগল নন, তবে বেডটায় যে কোনো অসুবিধা আছে সেই ব্যাপারে সকলে একমত। পারমিতার সাথে পরপর যে দুটি ঘটনা ঘটল সেটি কতদূর কে বিশ্বাস করবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। তাছাড়া ডক্টর অভ্রর সামনে একটু আগেই তো তিনি রীতিমতো লজ্জায় পড়েছিলেন। অভ্র চোখ দুটো কচলে নিয়ে আবার তাকালেন, কিন্তু না, নেই বেডটা। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন অভ্র। একে ডিউটির চাপ অতিরিক্ত, তাই আবার ওই ভৌতিক বেডের ঘটনাটা আগের থেকে একটু হলেও মনকে নাড়া দিয়েছিল। তার উপর আজ পারমিতার বলা ঘটনা, সব মিলিয়ে মাথাটা নির্ঘাত তালগোল পাকিয়ে গেছে তার। ভোর হতে বেশি দেরি নেই। সারাটা রাত ডিউটি করেছেন, এবার টানা ঘুমাবেন, তারপর আবার নাইট ডিউটিতে যোগ দেবেন। করিডোর থেকে ওই বেডটি সরিয়ে ফেলা হয়েছে। ঠিক সরিয়ে ফেলা হয়েছে বললে ভুল হবে। বেডের গদি তুলে চাদর সরিয়ে বেডটিকে ফোল্ড করে অ্যাম্বুলেন্সের গ্যারেজে রেখে দেওয়া হয়। পরে ভেঙে টেঙে অন্য কোনো কাজে লাগিয়ে দেওয়া যাবে। এমনি এমনি এতখানি সলিড লোহা তো আর ফেলে দেওয়া যায় না। আপাতত বিছানার হালকা নীল রঙের চাদরটা দুটি ভাগে কেটে ধার সেলাই করে জানলার পর্দা হিসেবে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তোষক বালিশ পাঠিয়ে দেওয়া হয়েছে মর্গে, অর্থাৎ ওয়েটিং বডিজ যেখানে থাকে। মৃতদেহরা মেঝেতেই জড়াজড়ি করে শুয়ে গড়াগড়ি খায়। কেউ কেউ না হয় একটু মাথায় বালিশ দিয়ে গদিতেই শোবে এরপর থেকে। তাছাড়া জেনারেল ওয়ার্ডের সামনের করিডোরের একধারে চৌকো জায়গাটা পর্দা দিয়ে ঘেরা। অন্য একটি বেড সেখানে ঢুকে যাবে অনায়াসে। তার পাশে আরেকটিও বেড ঢুকে যাবে। একটু চাপাচাপি হবে অবশ্য, তা হোক, তাতে ক্ষতি নেই। এমনিতেই তো একটি বেডে কম করে দুজন থাকে, এখানে দুটি বেড থাকলে মোটামুটি 4টে মানুষকে স্থান দেওয়া যাবে। তাছাড়া বলাই বাহুল্য, ওয়ার্ডের পেশেন্ট টয়লেটে জলের অভাবে রোগীদের স্বাভাবিক ক্রিয়াকর্মগুলি মোটেই জায়গা ছেড়ে নড়তে চায় না। ভাঙাচোরা প্যান, কমোড, বেসিন সবই উপচে পড়েছে গোড়ালি ডোবা জল মেঝেতে, আর সেসবের মিশ্রিত সুবাস ফ্রেঞ্চ পারফিউমকেও দিব্যি হার মানায়। অতএব করিডোরে যে পেশেন্টদের ঠাঁই হবে তারা করিডোরের শেষ প্রান্তে কমন টয়লেটটা ব্যবহার করতে পারবে। হয়তো তারপরেই সমস্যার সমাধান হয়েছিল। উৎসাহী শ্রোতারা একটু বাড়তি সময় দিতে রাজি নন। পরের কাহিনীর অনুরোধ আসা শুরু হয়ে গিয়েছে। অর্জুন শুরু করলেন চতুর্থ কাহিনী। সেই রাত্রে হাসপাতালের এমার্জেন্সিতেও তেমন লোকজন ছিল না। নিম্ন মধ্যবিত্ত চাষি পরিবারের বউ মীরা মণ্ডল তাঁর 10 বছরের ছেলে অরিজিৎ মণ্ডলকে নিয়ে এসেছেন হাসপাতালে। সাথে এসেছেন তাদের আরও কিছু আত্মীয় স্বজন। খেলতে খেলতে মায়ের নজর এড়িয়ে একটা মার্বেলের গুলি গিলে ফেলেছে বাচ্চাটা। হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এনে ডাক্তারবাবুদের হাতে ছেলেকে সঁপে দিয়ে চরম উৎকণ্ঠা নিয়ে গেটের মুখটায় ঘোরাঘুরি করছিলেন তাঁরা। ঘণ্টাখানিক পরে বিপদমুক্ত ছেলেকে মায়ের কোলে তুলে দিলেন ডাক্তারবাবুরা। শ্বাসনালী থেকে বার করা হয়েছে মার্বেলের গুলি, দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসাও। তবে আরও কিছু সময় ছেলেটিকে রাখতে হবে অবজারভেশনে। কিন্তু ওই কোনো বেডের ঠাঁই নেই, তাই অগত্যা এমার্জেন্সির সরু লম্বা করিডোরেই রাতটা কাটিয়ে দিতে উদ্যত হলেন বাচ্চাটার মা। এখানেও করিডোর ঘেঁষে রয়েছে পর্দা দিয়ে ঘেরা একটা খুপড়ি জায়গা। ভিতরে বেড ফেলা আছে একটা,
ওদের অন্যান্য আত্মীয় স্বজনরা কেউ কেউ বাড়ি চলে গেলেন, কেউ তো হাসপাতালের ভিজিটার্স রুমে মশা, ছাড়পোকা ইত্যাদির আদর সহ্য করেই রাত কাটাবেন বলে ঠিক করলেন বাধ্য হয়ে। আর মা তার ছেলেকে নিয়ে রইলেন সেই বেডে। বাচ্চাটি এখন ভালো আছে। রাত্রে এমার্জেন্সি ডিউটিতে থাকা একজন ডাক্তারবাবু যাওয়া আসার পথে দেখেও গেছেন। অনেক রাত হয়েছে। এই জায়গাটা ইমার্জেন্সির গেটের থেকে বেশ কিছুটা ভিতরের দিকে। এখান থেকে আলোকিত গেট, মানুষের চলাফেরা দেখতে পাওয়া গেলেও এখানটা বেশ আলো আঁধারি, বরং আধারের শতাংশটাই বেশি। ভদ্রমহিলার একটু চোখ লেগে এসেছিল। ছেলেও পাশে ঘুমোচ্ছে। সারাদিনের ধকলে চিন্তায় মায়েরও ঘুম এসে যাবে, এটাই তো স্বাভাবিক। হঠাৎ একটা ঘড়ঘড় শব্দে ঘুম ভেঙে গেল মায়ের। কিসের শব্দ? মনে হচ্ছে যেন চাকা লাগানো কিছু টানাটানি করা হচ্ছে। চোখ কচলে উঠে বসলেন তিনি। মনে হচ্ছে খুব কাছাকাছি পর্দার ওপাশ থেকে আসছে শব্দটা। হঠাৎ বাঁ পাশে তাকিয়ে দেখলেন বিছানা ফাঁকা, ছেলে পাশে নেই। আতকে উঠে ভালো করে তাকালেন, আবার পাশটায় হাত দিয়ে দেখলেন না, বিছানা সত্যিই ফাঁকা। তিলমাত্র সময় নষ্ট না করে লাফিয়ে বেড থেকে নেমে পর্দা সরালেন তড়িৎ এবং সরাতেই চমকে উঠলেন তিনি। দেওয়াল ঘেঁষে রাখা একটা পেশেন্ট ট্রলি একদিক ধরে প্রবল উৎসাহে টেনে একদিকে নিয়ে যাচ্ছে তাঁর ছেলে, এবং পর মুহূর্তেই ট্রলির অন্য প্রান্তে উপস্থিত অদৃশ্য কারোর উদ্দেশ্যে বলছে, নে এবার তুই টান। যেই বলছে অমনি ট্রলিটা নিজে থেকেই আরেকদিকে গড়িয়ে যাচ্ছে। দে এবার আমি টানি। বলেই সে পুনরায় ট্রলিটাকে নিচের দিকে টানছে। মায়ের বুকের রক্ত জল হয়ে গেল। কার সাথে খেলছে তার ছেলে? তার শিশু মনের কল্পিত কোনো বন্ধু সে নয়, তা তিনি স্পষ্টই বুঝতে পেরেছেন ট্রলিটার আপনা আপনি গড়ানো দেখে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। বিস্ফারিত চোখে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর সম্বিত ফিরে পেলেন তিনি। তার একমাত্র সন্তান প্রেতের সাথে খেলছে। তিনি এও লক্ষ্য করলেন যে তার ছেলে ট্রলিটার অপর দিকে সোজাসুজি তাকাচ্ছে, ঘাড় উঁচু করে নয়। অর্থাৎ অপর দিকে সে যাকে দেখছে তার উচ্চতাও তার ছেলেরই মতো, কোনো অশরীরী শিশু। বুকটা ধরাস ধরাস করছে তার। খেলার জন্য কি সর্বনেশে সঙ্গী জোগাড় করেছে তার ছেলে। ঝাঁপিয়ে গিয়ে হাত ধরলেন ছেলের। ছেলেও মায়ের অকস্মাৎ আগমনে চমকে তাকিয়েছে মায়ের দিকে। দুই হাত দিয়ে ছেলের কাঁধ ধরে ঝাঁকালেন মা। কেন উঠেছিস তুই বেড ছেড়ে? তোকে কি একটা মুহূর্ত চোখের আড়াল হতে দেওয়া যাবে না রে? আজ কি বিপদটা বাঁধিয়েছিলি বলতো? যথেষ্ট বড় হয়েছিস, আর কবে বুঝবি তুই? আর পারি না আমি। মা, আমি তো ভালো আছি একদম। কার সাথে খেলছিলি তুই? জানি না তো, এই মাত্র বন্ধুত্ব হলো তো আমার সাথে। এই মাত্র বন্ধুত্ব হলো? কে সে? আগে থেকে চিনতাম না তো। কোথায় তোর সেই নতুন বন্ধু? ডাক তাকে। চলে গেল তো তোমায় দেখে। দূর। হাত পা বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে মায়ের। ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে এলেন খুপড়ির ভিতর। চোখ পাকিয়ে বললেন, খবরদার যদি আর বেড ছেড়ে একা একা এক পা উঠেছিস তো দেখ, আমি ডাক্তারবাবুকে বলে তোকে এখানেই রেখে যাওয়ার ব্যবস্থা করব। বলবো যাতে উনি তোকে এইখানে আটকে রেখে দেন। বেয়াদবি আমি বার করছি তোমার। জোর করে চেপে চুপে শুইয়ে দিয়ে নিজে ছেলেকে জড়িয়ে ধরে পাশে শুলেন ঠিকই, কিন্তু সারাটা রাত তার দুই চোখে আর লেশ মাত্র ঘুম এলো না। ভোরের আলো ফুটছে একটু একটু করে। ছেলেটা এখন ঘুমোচ্ছে। মা বেড ছেড়ে নেমে পর্দা সরালেন। একজন নার্সকে হনহনিয়ে আসতে দেখে তাকে আটকালেন তিনি। দিদি, একবার একটু শুনুন, একটা কথা ছিল। হ্যাঁ বলুন। বলছিলাম কি, রাতে আমার ছেলে কখন যেন ঘুম ভেঙে উঠে ঠিক এইখানটায় এই ট্রলিটাকে নিয়ে খেলছিল। কিন্তু জানেন দিদি, আমি স্পষ্ট বুঝলাম যে আমার ছেলের সাথে আর একজন কেউ ছিল। সম্ভবত সেও কোনো বাচ্চা। দুজনে মিলে খেলছিল, তবে আমি তাকে দেখতে পাইনি।
ভদ্রমহিলার কথার উত্তরে শুভ্র বসনা ভাবলেশহীন মুখে বললেন, বাচ্চা তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার ছেলে রাত্রে টাবলুর সাথেই খেলছিল। তা বলু? সে কে? সে আছে একজন। মানে? আচ্ছা, এখানে এই হাসপাতালের মধ্যে একা একা একটা বাচ্চা কোথা থেকে আসবে? আর যদিও বা সে থেকেই থাকে, তাহলে আমি তাকে দেখতেই বা পেলাম না কেন? পাবেন না তো, টাবলু তো সবাইকে দেখা দেয় না। সমবয়সী কাউকে পেলে তার সঙ্গেই খেলতে আসে। তবে আজ অবধি কারোর কোনো ক্ষতি করেনিও। মানে? আজ থেকে বছর কয়েক আগের কথা। অ্যাক্সিডেন্ট কেস, বুঝলেন? সন্ধ্যাবেলা নিয়ে এলো বাড়ির লোক। বাড়ির সামনে টিউশন পড়তে গিয়ে ফেরার পথে লরির নিচে পড়ে গেছে। আনলো যখন, তখনও প্রাণটা ধুকপুক করছে আর কি। এই তো এই ট্রলিটা করেই আনা হয়েছিল, আমার এখনো বেশ মনে আছে। তারপর চোখের সামনে এটার উপরেই শেষ হয়ে যায়। ভিতর অব্দি আর নিয়ে যেতে হয়নি। একটা শ্বাস ফেললেন সেবিকা, তারপর আবার বললেন, এই ট্রলিটার মায়া কাটাতে পারেনি ছেলেটা। রোজ রাতেই খেলা করে, একা একাই। আর অন্য কোনো বাচ্চা ছেলে পেলে তার খেলার উৎসাহ আরও বেড়ে যায়। তবে ওই কখনো কারোর কোনো ক্ষতি করে না ও। আচ্ছা, আসি। নার্সে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগলো তাঁর। দেওয়াল ধরে সামলে নিল নিজেকে। খেয়াল হলো ভোর হয়ে আসছে। তাড়াতাড়ি ছেলের কাছে গিয়ে বসে রইলেন চুপ করে। ছেলেকে একটু পরেই ডিসচার্জ দেওয়া হবে। উফ, বাড়িতে পালিয়ে বাঁচবেন তিনি। পরের কাহিনী শুরু করার আগে অর্জুন শ্রোতা বন্ধুদের সকলকে একটু সতর্ক করে দিলেন, এই বলে যে এই গল্প শোনার সময় অপরিণত বয়সের শ্রোতারা যেন কখনোই একা না থাকেন, বা যারা তেমন সাহসী নন তারাও যেন এই ঘটনাটি একা না শোনেন। এই কথা শোনার পর শ্রোতাদের গল্প শোনার আগ্রহ যে 10 গুণ বেড়ে যাবে তা বলাই বাহুল্য। হলো তাই। শুরু হলো পঞ্চম কাহিনী। ঘড়িতে রাত প্রায় 1টা। জুনিয়র ডাক্তার আরিফ ইসলাম ডিউটি করছিলেন বার্ন ইউনিটে। এই জায়গাটা আরিফের বিশেষ রকমের অপছন্দের। বলা ভালো, খুব অস্বস্তি হয় আরিফের। প্রত্যেকটা বেডের পেশেন্টই অল্প বিস্তর বিভৎস, পোড়া, ঝলসানো। 24 ঘন্টায় কষ্টে যন্ত্রণায় কাতরায় তারা। কারোর সারা শরীরে ব্যান্ডেজ, স্পেশাল বার্ন পেশেন্টস বেডে শোয়ানো। কারোর বা শরীর এতটাই ঝলসানো যে সে কভারিং কটের ভিতর শুয়ে দিন গুনছে আসন্ন মৃত্যুর। সেই সাথে অবিরম গোঙানি। কভারিং কটে যারা রয়েছে, কট থেকে তাদের মুখের যতটুকু অংশ বেরিয়ে আছে তা দেখলে যে কোনো মানুষ শিউরে উঠবে। কালচে লাল খসখসে চামড়া, স্তরের নিচে গলিত মাংস, ধমনী, শিরা, উপশিরা, রক্তের রং কালো। তেমনি কারোর গায়ে আবার ফুটবলের মতো আকারে বড় বড় জল ভরা ফোসকা। সেই ফোসকা গলে বেরোচ্ছে রস। প্রয়োজনে রাত্রেও চেঞ্জ করা হয় ড্রেসিং। তারা চিৎকার করে, তারস্বরে কাঁদে। ওয়ার্ডের শেষ প্রান্তে লাগোয়া একটা ছোট্ট ঘর আছে। সেখানে থাকে বার্ন ট্যাঙ্ক, পোড়া পেশেন্টদের স্নান করানোর জন্য। চারিদিকে পোড়া গন্ধ ভেসে বেড়ায়। বাতাস ভারী হয়ে থাকে সারাক্ষণ। মাথার যন্ত্রণা হয় আরিফের। কেউ পুড়েছে আগুনে, কেউ গরম জলে, সাথে অ্যাসিড ভিকটিম তো আছেই। ওয়ার্ডে ঢোকার মুখেই দরজার পাশে চুপচাপ বসেছিল আরিফ। লম্বাটে ওয়ার্ড, দুই পাশে সারি বেঁধে বসানো রয়েছে বেড, পেশেন্টদের মাথা দেওয়ালের দিকে। এখানে অবশ্য প্রত্যেকটা বেডে একটি করেই পেশেন্ট রয়েছে, নইলে উপায় নেই। বার্ন পেশেন্ট একসাথে একই বেডে দুজন তো রাখা সম্ভব নয়। মাথাটা কেমন ঝিমঝিম করছে আরিফের। জলের বোতল থেকে এক ঢোক জল ঢাললেন গলায়। আলগোছে ঠোঁটের কাজটা মুছে নিয়ে উঠে মাথার উপর ঝুলন্ত টিউবটা সবে নেভাতে যাবেন, ঠিক তখনই খেয়াল পড়ল বাঁ পাশে প্রথম বেডটিতে। দরজা দিয়ে ঢুকে প্রথমেই এই বেডটি, কিন্তু এতক্ষণ তো চোখে পড়েনি। একটি অল্প বয়সী মেয়ে শুয়ে আছে।
জেলোনেট দিয়ে সারা শরীর ঢাকা হলেও মুখটা কপাল থেকে থুতনি অবধি খোলা। চুপচাপ শুয়ে আছে মেয়েটা, একটা আওয়াজও করছে না, নড়ছেও না এতটুকু। থাক, ঘুমাক। ওরা যত ঘুমায় ততই শান্তি। যন্ত্রণাময় জীবনে যতটা কম সময় যন্ত্রণা ভোগ করতে হয় আর কি। ঘা শুকিয়ে গিয়ে ভালো হয়ে গেলেও সারা শরীরে ওই বিভৎস দাগ নিয়ে স্বাভাবিক জীবনে কি আর কোনোদিন ফিরতে পারে ওরা? কে জানে। আরিফের ভাবনার ছেদ পড়ল লিপির ডাকে। কি রে, হাফ টিকিট? ওয়ার্ডে বসে ধ্যান করছিস নাকি? ও তুই? হ্যাঁ বল, কি খবর বল। আর কি খবর? আমাদের খবর তো সবসময় ডাউন বস। আফসোস হয় বুঝলি। আফসোস? না, আফসোস আবার কিসের? বারে, বুঝিস না যেন? তোর এই বুদ্ধিলেস ব্রেনটার জন্যই তো তোকে হাফ টিকিট ডাকি, বুঝলি তো? এই মেডিকেল লাইন চুজ করাটা যে কত বড় ভুল কাজ সেটা বুঝেছিস কখনো? তার যে সিনেমায় নামতাম বেশ হতো, নতুন নতুন হিরোদের সাথে। জীবন জমে যেত। ডাক্তারি করার থেকে সিনেমায় নামা বেশি প্রেস্টিজিয়াস বলছিস, তাই তো? ওই প্রেস্টিজ দুই জল খা তুই। সারাদিন ধরে রোগ, মৃত্যু, রক্ত, কান্না, ওষুধ, ইঞ্জেকশন। তাছাড়া স্টুডেন্ট লাইফটা বল। কলেজ কেটে সবাই গঙ্গার ধারে যায় প্রেম করতে, হাওয়া খেতে, ঘুরতে। আর আমরা স্টুডেন্ট লাইফ বয়ে যায় মরা কেটে কেটে। চল চল, চট করে চা খেয়ে আসে। চা খেতে যাবি? কেন রে বস, তোর কি ল্যাকটোজেন খাওয়ার ইচ্ছে ছিল? উফ লিপি, পারিস বটে। নে নে ওঠ। হাসপাতাল চত্বর বিশাল। পেশেন্ট পার্টিরা সবিস্তারে সংসার পেতেছে। গেটের বাইরে চায়ের দোকান সারা রাতি খোলা। বার্ন ইউনিটের বাইরে আসতেই লিপির ফোনে ঝংকার। লিপি বলল, 1 মিনিট দাঁড়া তো, কথা বলেই আসছি। বলেই বিল্ডিংয়ের ভিতরে ছুট। মিনিট 10 পরে ফিরেছে লিপি। শান্ত কণ্ঠে বলল, চল যাওয়া যা। আরিফও ফোনে গেম খেলা শুরু করেছিলেন ইতিমধ্যে। স্ক্রিনে চোখ রেখেই সে চলতে শুরু করলেন লিপির সাথে। হাঁটতে হাঁটতে আরিফের মনে হয় লিপি অসম্ভব চুপচাপ। নির্ঘাত বয়ফ্রেন্ডের ফোন এসেছিল, ঝামেলা হয়েছে। আরিফ কিপ্যাডে আঙুল চালাতে চালাতে জিজ্ঞাসা করলেন, কি হলো রে, এবার কি তুই ধ্যান করছিস নাকি? উত্তরে লিপি সামান্য হাসল, কোনো কথাও বলল না। তা না বলুক, এখন ঝটপট চা খেয়ে ওয়ার্ডে ফিরতে হবে। গেম খেলতে খেলতে আরিফ খেয়াল করেনি কোনো কিছু। যখন খেয়াল হলো, আঁতকে উঠলেন তিনি। এদিকে কোথায় আসছে তারা? অন্ধকার, নিঝুম। চিনতে অসুবিধা হলো না আরিফের। এই গোটা হাসপাতাল চত্বরের পিছন দিক। এদিকে তো মর্গ। লিপি এগিয়ে গিয়েছেন কয়েক পা। আরিফ তাড়াতাড়ি এগিয়ে লিপির পিঠে হাত রাখলেন। উত্তেজিত স্বরে বললেন, আরে এই লিপি, কোথায় চললি? আরে এদিকে কেন এলি তুই? দাঁড়া 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 শিগগিরি। মুহূর্তে হাতে যেন ফোসকা পড়ে গিয়েছে আরিফের। এত গরম লিপির গা, তবে কি জ্বর এসেছে ওর? শরীর খারাপ লাগছে বলে কি এত চুপচাপ? কিন্তু 15-20 মিনিট আগেও তো সম্পূর্ণ সুস্থ ছিল লিপি। একই রে লিপি, তোর গায়ে তো গরম কেন? আরে তোর তো জ্বর এসেছে। জ্বরে তোর গা পুড়ে যাচ্ছে। এই লিপি দাঁড়া, আরে আমার দিকে ফের দেখি। কর্ণপাত করলেন না লিপি। ক্ষিপ্ত গতিতে এগিয়ে চললেন তিনি। আরিফের দিকে না তাকিয়েই বলে উঠলেন, আমার সাথে আয় আরিফ, আমি ঠিক জায়গাতেই যাচ্ছি। আয়। ঠিক যাচ্ছিস মানে? এই মাঝরাত্রিরে মর্গের ভিতরে যাচ্ছিস আর বলছিস ঠিক যাচ্ছিস? ওরে তোর কি মাথাটা খারাপ হলো নাকি? কথা বাড়াস না আরিফ, তোকে আসতে বলছি তো। আয় আমার সাথে। বলতে বলতে লিপি মর্গের বিল্ডিংয়ের ভিতরে ঘেরা বারান্দায় পা দিলেন। বারান্দায় ঝুলতে থাকা টিমটিমে বাল্বের আলোয় আরিফের চোখে পড়ল লিপির ডান হাতে কবজির কাছে অতিকায় একটা ফোসকা। আবার আটকে উঠল আরিফ। লিপি, এ কি, তো হাতটা পড়ে গেল কি করে? কখনই বা পড়লো? ইস, এতখানি ফোসকা পড়ে গেছে। কিসব হচ্ছে বলতো? ড্রেসিং করতে হবে তো তোর হাতে। আয় আমার সাথে আয়, চল দেখি ড্রেসিং করে দিচ্ছি। কি রে এই মেয়ে, কথা বলছিস না কেন? এতগুলি কথার পরও উচ্ছল ঝর্ণার মতো লিপির ঠোঁটে একটি বাক্যও ফুটল না।
তিনি ততক্ষণ বারান্দা ধরে এগোতে শুরু করেছেন, আর হতভম্ব মুখে প্রশ্নের পর প্রশ্ন করতে করতে তার পিছু পিছু এগিয়ে যাচ্ছিলেন আরিফ। কিন্তু সে সবে বারান্দায় পা দিয়েছে এমন সময় এখানে কি করছেন ডাক্তার দাদা? চমকে পিছনে ফেললেন আরিফ। ডাইনার বা ডিনার অর্থাৎ যারা মর্গে কাজ করে সেই রবিলাল দাঁড়িয়ে রয়েছেন পিছনে। পান দোক্তার ছোপ ধরা দাঁত বার করে হাসলেন রবিলাল। কি ডাক্তার দাদা, রাতের বেলা এখানে কেন এসেছেন আপনি? কেন যে আরিফ এখানে এসেছেন, কেন যে লিপি কোনো কথার উত্তর না দিয়ে এদিকে হেঁটে এলেন, তা কি আরিফ নিজেও জানেন? তিনি আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, ঠিক তক্ষুনি ওপাশ থেকে অর্থাৎ হাসপাতালের সামনের দিক থেকে ছুটতে ছুটতে এদিকে আসতে দেখা গেল লিপিকে। লিপি এসেই কল কল করে উঠেছেন। কিরে বেটা, তুই এখানে মরতে এসেছিস কেন? ভয় ডর নেই তো? আমি ফোন সেরে এসে তোকে খুঁজেই চলেছি, আর তুই বেটা এখানে মরতে এসেছিস। ভাগ্যিস সিস্টার শিলা বললেন তিনি নাকি তোকে এদিকে আসতে দেখেছেন, তাই তো আমি এলাম। মতলব কি বলতো তো? জন্মে এদিক মারাস না, আজ হঠাৎ বলা নেই কওয়া নেই এদিকে চলে এলি যে? সব সাধনা করার সাত জাগলো নাকি? আমিও তো তাই জিজ্ঞাসা করছি দিদি তখন থেকে, কিন্তু ডাক্তার দাদা কিছুই বলছে না। কিন্তু আরিফ তখন উত্তর দেবেন কি? তার শির দ্বারা বেয়ে বরফ স্রোত নামছে। তাহলে এতক্ষণ তিনি যার সাথে এলেন সেই লিপি তবে কে? স্প্রিংয়ের গতিতে মর্গ বিল্ডিংয়ের বারান্দা দিয়ে ঘাড় ঘোরালেন আরিফ। যত দূর চোখ যাচ্ছে, না, লিপি তো নেই। লিপি দাঁড়িয়ে আছেন তার সামনে। কোন লিপিটা সত্যি? কাঁপা স্বরে কোনো মতে জিজ্ঞাসা করলেন আরিফ। তোর ডান হাতটা অতখানি পুড়ে গেল কি করে? কে? আমার হাত পুড়ে গেছে মানে? বেটা সত্যি করে বলতো, গাঁজা ফাজা টেনেছিস নাকি? কি সব বলছিস? তোর হাত ভাব আমার মোটেও ভালো ঠেকছে না। নির্ঘাত নেশা করেছিস। কোথায় পেলি রে? এই রাস্ট্রিকেটেড হয়ে যাবে কিন্তু। তোর জ্বর আসেনি? এবারে লিপির দুই চোখ কপালে উঠে গেছে। রবিলালও অবাক হয়ে লিপির দিকে তাকাচ্ছেন। লিপি সামলে নিল নিজেকে, গলা চড়িয়ে বলল, এই চল তো, তোকে মেন্টাল ডিপার্টমেন্টে নিয়ে যাই। জ্বর, হাত পোড়া, কি সব বলছিস তুই? তারপর খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আয়, আর চা খেতে গিয়ে কাজ নেই। তোর সত্যি হাত পোড়েনি? কই, এই তো দেখ কোথায় কোথায় পুড়েছে? কিচ্ছু নেই। কিন্তু তোর কি হলো আরিফ? বলতে বলতে লিপি নিজের ডান হাতটা তুলে দেখালো। সত্যিই সেখানে কোনো ফোসকা বা ক্ষত নেই। আরিফের হাত ধরে টানতে টানতে নিয়ে চললেন লিপি। ওয়ার্ডে এসে পৌঁছে আরিফকে বসিয়ে নিজেও পাশে বসলেন লিপি। কি রে, এবার বল তো কি হয়েছে তোর? আরিফ চুপ। আমার মনে হয় তোর কটা দিন রেস্ট দরকার। ছুটি ম্যানেজ করার চেষ্টা কর, নইলে কোন দিন অসুস্থ হয়ে পড়বি। আর শোন, ব্লাড প্রেশারটা নিয়মিত মাপ। তোর কিছু একটা প্রবলেম তো হয়েইছে। মনে হয় সোডিয়াম পটাশিয়াম ফল করেছে। পেট গরমও হতে পারে। এই অবস্থায় ডিউটি করাটা খুব রিস্কের। কোন দিন ভুলভাল কি করে বসবি, পেশেন্ট পার্টি তো পিটিয়ে ছাতো করবেই, তোর চাকরি নিয়েও টানাটানি পড়ে যাবে। এস্তার বকবক করেই চলেছেন লিপি। তার কথা শোনার পাশাপাশি আড়ে আড়ে দরজার পাশে প্রথম বেডের ওই পেশেন্টের দিকে বারবার তাকাচ্ছিলেন আরিফ। অদ্ভুত ব্যাপার, একটুও নড়েনি এতটা সময়। আজ যখন থেকে আরিফ ডিউটি করছে সেই একই রকমভাবে শুয়ে আছে মেয়েটা। টু শব্দ পর্যন্ত করেনি। শ্বাস প্রশ্বাস চলছে তো? কথাটা মনে হতেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল আরিফ। দৌড়ে গেল পেশেন্টের কাছে, তাকালো ভালো করে। খানিক সময় যেতেই বুঝল যে না, সত্যিই শ্বাস প্রশ্বাস চলছে না। একটুও ওঠানামা নেই বুকের। বুকটা ধক করে উঠল আরিফের। নিঃশব্দে কখন মৃত্যুর কোলে ঢলে পড়ল মেয়েটা। সেই সাথে আরও একটা জিনিস চোখে পড়তেই আরিফের ফুসফুসটাকে যেন চিপে ধরেছে। আরিফের সাথে ছুটে এসেছেন লিপিও। উনিও খেয়াল করেছেন বিষয়টা। মৃত মেয়েটির ডান হাতটা ঝুলছে বেডের বাইরে। সেই হাতে কবজি থেকে কনুই অবধি
বিভৎস এক ফোসকা। বার্ন পেশেন্টের শরীরে ফোসকা থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু এই ফোসকাটা যে পরিষ্কার চিনতে পারছেন আরিফ, আর লিপিও যেন পুরো বিষয়টা মেলাতে পারছেন সহজেই। এতটা সময় ধরে অবিরাম বকবক করে চলা মেয়েটাও হতচকিয়ে নির্বাক হয়ে গেছেন মুহূর্তে। নির্বাক হয়ে গিয়েছেন শ্রোতারাও। অদ্ভুত এক অনুভূতিতে আপ্লুত তারা। শুধু শুনেই চলেছেন অর্জুনের গল্পপাঠ। এরপরেই শুরু হয়েছে ষষ্ঠ গল্প। গোটা হাসপাতালের সমস্ত ডাক্তার ও সমস্ত স্টাফেরদের জন্য এটা একটা বিরাট ধাক্কা। ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের শৌচাগারের জানালা থেকে একটা আধ পাগলি মহিলা ঝাঁপ দিয়েছেন। মহিলার যে মাথার সমস্যা ছিল তাতে সন্দেহ নেই, কিন্তু সুইসাইড করার সময় বুদ্ধিটা খাটিয়েছে জব্বর। অবশ্য জানলাটিও দেওয়ালের উপর নিচের দিকে থেকে মাপলে মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল বলে তিনি নাগাল পেয়ে গিয়েছিলেন। কারণ ব্রিটিশ আমলের বিল্ডিং, বেজায় উঁচু। সে যাই হোক, কমোড কভার দিয়ে প্রথমে ঢেকেছেন কমোডটা, তার উপরে বালতিটাকে বসিয়েছেন উপুর করে। তার উপরে উঠে দাঁড়িয়ে জানালা গলে তিনি মহান কর্মটি সারবেন ভেবেছিলেন। সেরেও ফেলেছিলেন প্রায়, কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। কারণ তার দেহটি জানালা গলে বেরিয়ে গিয়েছিল ঠিকই, তবে নিচে পড়তে পারেনি একটা সানসেট থাকার কারণে। ধপাস শব্দে সচকিত হয়ে ওঠেন ডিউটি কর্তা নার্স ও ওয়ার্ডের অন্যান্য পেশেন্টরা। টয়লেটের দিক থেকে আওয়াজটা আসায় নার্স সহ অনেকেই, মানে যারা বেড থেকে নেমে ছুটে যাওয়ার অবস্থায় আছেন, তারা সকলে গিয়ে দেখেন ঢাকা দেওয়া কমোডের উপর করে রাখা বালতি। বলাই বাহুল্য তাঁরা খুব সহজেই বুঝে যান গোটা ঘটনাটা। মুহূর্তে ঘটনাটা রটে যায় পুরো হাসপাতালে। মিছিল জড়ো হয় ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের শৌচাগারে। অনেকে আবার আশেপাশের বিভিন্ন বিল্ডিং থেকে আউটডোর, এমার্জেন্সি ইত্যাদি বিল্ডিংয়ের ছাদে উঠে গিয়ে দুই চোখ ভরে উপভোগ করতে থাকেন দৃশ্যটি। পেশেন্টটি প্রি অপারেটিভ কেস ছিল তাই রক্ষে। পোস্ট অপারেটিভ হলে সেলাই ফেলাই ছিঁড়ে একাকার কাণ্ড ঘটত, একেবারে স্পট ডেড অবধারিত। কিন্তু এক্ষেত্রে কপাল জোরে তেমনটা হয়নি। সামান্য কেটে ছড়ে যাওয়া ছাড়া তেমন কিছুই হয়নি ভদ্রমহিলার। মাথায় চোট লাগেনি, এমনকি হাড়গোড়ও ভাঙেনি। এটা যদিও অবিশ্বাস্য, তাই অনেকেরই ধারণা হয়েছে মেন্টাল পেশেন্টদের শরীরে ক্যালসিয়ামের পরিমাণটা বেশ ভালোই থাকে। তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে হালকা সিডেটিভ প্রয়োগ করে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। সুতরাং এটা আসল ঘটনা নয়, কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কাল বৈশাখী নেমে এলো সেই রাত্রেই। সিস্টার মালিনী ডিউটি করছিলেন। যেহেতু কিছুক্ষণ আগে অমন একটা ঘটনা ঘটে গিয়েছে, তাই মালিনীর উপর কর্মকর্তাদের নির্দেশ ছিল সমস্ত দিকে কড়া নজর রাখার। কিন্তু হায়, তখন কেই বা বুঝেছিল যে কি হতে চলেছে। হাসপাতালে অসম্ভব রোগীর চাপ, তুলনায় ডাক্তার নার্স অনেক কম, তাই একটি ওয়ার্ডে দুজন ডিউটিতে বহাল করা সম্ভব নয়। আর কপালও তেমনই। ওই ঘটনার সময় যে কজন মোটামুটি সুস্থ রোগিনী শৌচাগার থেকে শব্দ শুনে ছুটে যেতে পেরেছিলেন, তাদের প্রত্যেকেরই অস্ত্রোপচার হয় রাতের মধ্যেই। সুতরাং ওয়ার্ডের সকল রোগিনী ছিলেন গভীর ঘুমে আচ্ছন্ন। আলো জ্বলার ক্ষেত্রেও হাসপাতালে একটা ব্যাপার হয়। যে সমস্ত পেশেন্টদের খুব একটা ভালো ঘুম হয় না, তারাই বলেন অন্তত একটা ফ্লুরেসেন্ট বাতি জ্বেলে রাখতে, নইলে তাদের গা ছমছম করে। কিন্তু সব পেশেন্টদেরই গাঢ় নিদ্রামগ্ন থাকায় মালিনীর প্রত্যেকটি টিউব নিভিয়ে জ্বেলে দেন রাতবাতি। এটা অবশ্য অনেকেই করে থাকেন। সময় মতো পেশেন্টকে ওষুধ ইঞ্জেকশন দেওয়ার সময় আবার জ্বালিয়ে নেন জোরালো আলো। তখন রাত প্রায় শেষ, তবে ভোরের আলো ফোটেনি। আরদালি সুখেন কোনো বিশেষ দরকারে ওয়ার্ডে এসে ঢুকেছিলেন। অন্ধকারে প্রথমটা কিছুই ঠাউর হচ্ছিল না তার। তারপর ডিম লাইটের আবছা আলোয় আস্তে আস্তে চোখ সয়ে আসতে থাকে তার। সবে যখন ওয়ার্ডের পুরো চিত্রটা ধরা দিতে শুরু করেছে সুখেনের চোখে, এমন সময় ওয়ার্ডের মাঝামাঝি তাকিয়ে কিছু একটা দেখে প্রচণ্ড একটা ভয় মিশ্রিত আর্তনাদ ছিটকে বেরিয়ে এলো তার গলা থেকে। প্রতিবর্ত ক্রিয়ায় মোবাইলের ফ্ল্যাশ লাইট জেলে সেদিকে আলো ফেললেন সুখেন। জোরালো আলোক রশ্মি পরিষ্কার করল দৃশ্যটিকে। আগেই বলা হয়েছে ব্রিটিশ আমলের উঁচু বিল্ডিং, সুতরাং সিলিং থেকে রডের সাহায্যে
ঝোলে আলো ও পাখা। পাখার একটি রডের থেকে ঝুলছেন ফর্সা দীর্ঘাঙ্গী সিস্টার মালিনী। গলায় ওড়না জাতীয় কিছু একটা পেঁচানো, ঘাড় ভেঙে ঝুলছে একদিকে, বেরিয়ে আছে জিভ, ঠিকরে বেরিয়ে আসছে দুটো চোখ। উপরের পাটির দাঁতগুলো বিশ্রীভাবে বেরিয়ে চেপে রেখেছে এক পাশে বেরিয়ে থাকা জিভটাকে। কষ বেয়ে গড়াচ্ছে কালচে রক্ত ও লালা। পায়ের নিচে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে একটা উঁচু টুল। কি এমন কষ্ট ছিল মালিনীর মনে যে ওই রোগিণীর আত্মহত্যার চেষ্টা করা দেখে অনুপ্রাণিত হয়ে নিজের জীবনের ইতি টেনে দিলেন তিনি। হাঁটু ভেঙে ওয়ার্ডের মেঝেতেই বসে পড়লেন সুখেন। হাত থেকে মোবাইলটা পড়ে ছিটকে গেল একটু তফাতে। হায় রে অদৃষ্ট, কে জানত মালিনী এমন পরিকল্পনা ভাঁজছিলেন মনে মনে। বিশাল ওয়ার্ড, সারি সারি বেডে অগন্তি মানুষ, তাঁরা প্রত্যেকে ঘুমন্ত। মাটির ব্যবধানে ঝুলছে একটা মানুষ, তিনি মৃত। আর মেঝেতে উপুর হয়ে মুখ থুবড়ে পড়ে আছেন আরেকটি মানুষ, তিনি জীবন্ত। ভোর হয়ে আসছে, চোখ বুঝেই একইভাবে পড়ে রইলেন সুখেন। এর পরের ঘটনা সহজেই আন্দাজ করা যায়। অত্যন্ত সাবধানে, যাতে কোনো প্রমাণ চিহ্ন মুছে না যায়, সেভাবেই ওই ওয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়েছে পেশেন্টদের। কাউকে জেনারেল ওয়ার্ড, কাউকে মেটার্নিটি ওয়ার্ড, তো কাউকে আইসিইউ, মানে যেখানে বেডের ব্যবস্থা করা গেছে ঠেসে ঠুসে শুইয়ে দেওয়া হয়েছে। যাদের মাইনার সার্জারি হয়েছে, সেলাই মোটামুটি শুকিয়ে এসেছে, তাদের ঠাঁই মিলেছে স্রেফ মেঝেতে। মেঝের উপর পুরনো তোষক পেতে শুয়ে আছেন তারা। অনেকের তো বালিশও জোটেনি। ফিমেল সার্জিক্যাল ওয়ার্ড আপাতত সিল করা হয়েছে। সপ্তম ও অন্তিম ঘটনা। এই দিয়েই শেষ হবে আজকের অনুষ্ঠান। কেটে গেছে বেশ কয়েকটি দিন। মোটামুটি ছন্দে ফিরেছে হাসপাতাল। প্রবীণ শল্য চিকিৎসক ডক্টর স্বরূপকান্তি সমাদ্দার জেনারেল সার্জিক্যাল ওয়ার্ডের রাউন্ড দিতে বেরোলেন। করিডোর ফাঁকা। ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন একবার। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে এগোতে লাগলেন ধীর পায়ে। সার্জেন্টস রুমের দরজা খুলে সবে ঢুকতে যাবেন এমন সময় পিছন থেকে আচমকা ডাক। স্যার, শুনছেন? ঘুরে দাঁড়ালেন ডক্টর সমাদ্দার। সামনে একজন সেবিকা দাঁড়িয়ে আছেন। জায়গাটায় তেমন আলো নেই। মুখটা খুব পরিষ্কার না হলেও বোঝা যাচ্ছে। একটু চেনা চেনাও লাগছে যেন। হতেই পারে। কত ডিপার্টমেন্ট, কত ডক্টর, কত নার্স আর কত শত কর্মী। যাওয়া আসার পথে কত মানুষের সাথেই তো চোখাচোখি হয়। কেই বা খবর রাখে। তেমনই হবে হয়তো। হ্যাঁ, বলুন সিস্টার। একটু ভালো করে সুচার করে দেবেন স্যার। মানে কার সুচার লাগবে? আমার লাগবে। দিন না স্যার, ভালো করে একটাবার স্টিচ করে দিন। হ্যাঁ, সে আমি নিশ্চয়ই করে দেব। তবে আপনার কি কোথাও কেটে গেছে? স্যার, আমায় যে সেলাই করেছে ও খারাপ পাইপ নিয়েছে স্যার। আপনি দেখলেই বুঝতে পারবেন। আগে একটা ছোটখাটো হাসপাতালে কদিনের জন্য সার্জিক্যাল নার্স হিসাবে কাজ করতাম, বুঝলেন? তাই আমি এই বিষয়গুলো কিছুটা হলেও জানি। খুব খারাপ পাইপ নিয়েছে জানেন স্যার, খুলে যাচ্ছে বারবার। ওমা, সে কি কথা! তার মানে আপনার আজ নয়, আগে কেটেছে? কবে? দিন 15 আগে। 15 দিন? বলেন কি, এখনো সেলাই শুকায়নি? বললাম যে স্যার, খুব খারাপ সেলাই হয়েছে, খালি খালি খুলে যাচ্ছে। কি সর্বনাশ! এতদিন আগে পুরনো কাকে দিয়ে স্টিচ করিয়েছেন? এই হাসপাতালেই তো সেলাইটা হয়েছে স্যার, মুকুন্দ করেছে। মুকুন্দ? সে আবার কে? এই নামে এই হাসপাতালে কোনো ডাক্তারকে তো আমি ঠিক মনে করতে পারছি না। মুকুন্দ ডাক্তার হতে যাবে কেন স্যার? ডাক্তার নয়, তবে ওয়ার্ড বয় বুঝি। নিজে নার্স হয়ে ডাক্তারের কাছে না গিয়ে ওয়ার্ড বয় দিয়ে সেলাই করিয়েছেন। কদিন পর তো শুনবো সুইপাররাও ওটিতে ঢুকে অপারেট করছে। কি যে করেন আপনারা! এতদিনে পুরনো ক্ষত ঠিক হয়ে গেল কিনা কে জানে। এরপর গ্যাংগ্রিং ফর্ম করলে কি হবে বলুন তো একবার। কই দেখি, কোথায় কেটেছে? আর কেটেছেই বা কিসে? কাটেনি তো স্যার, কাটা হয়েছে। এই তো দেখুন।
দেখুন না। বলেই মেয়েটি তার মাথা থেকে নার্সের ক্যাপটি সরিয়ে ফেলে, খুলে দেয় শার্টের দুটো বোতাম। কম আলোতে চোখ সয়ে এসেছে ডক্টর সমাদ্দারের। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন মেয়েটির পুরো কপাল জুড়ে আড়াআড়িভাবে মোটা মোটা সেলাইয়ের দাগ স্পষ্ট। গলার নিচ থেকে লম্বালম্বিভাবে নেমে গেছে একই রকম সেলাই। এই সেলাই তো সাধারণ সেলাই নয়। দুইয়ে দুইয়ে 4 করে ফেললেন ডাক্তারবাবু। নার্স অটোপসি। মুকুন্দ কোনো ডাক্তার নয়, তবে মর্গ কর্মী। হ্যাঁ, ঠিক। ঊর্ধ্বশ্বাসে সিঁড়ি ভেঙে ছুটতে শুরু করলেন ডাক্তারবাবু। কিন্তু এ কি, সিঁড়ি যেখানে শেষ হয়েছে সেখানে তো নিরেট দেওয়াল, পালাবার পথ নেই। পিছনে ধেয়ে আসছেন সেই সেবিকা। পা দুটি মেঝে থেকে ঈষৎ উপরে ভেসে আসছে তার শরীরে, স্বরে তীব্র আরতি। দিন না স্যার, দিন না ভালো করে স্টিচ করে, খুলে যাচ্ছে যে, দিন। চেতনা লুপ্ত হয়ে লুটিয়ে পড়বেন কি ডাক্তারবাবু? না না, তাহলে বাঁচবেন কেমন করে? কাপা স্বরে বললেন, আবার যেতে দাও প্লিজ, আবার যেতে দাও। বেশ, দিলাম যেতে, তবে সেলাইটা করে দিয়ে গেলেই পারতেন স্যার, খুলে যাচ্ছে যে। সর্বশক্তি দিয়ে পা চালিয়ে বিল্ডিং এর বাইরে প্রেমিসেসের মধ্যেই খোলা আকাশের নিচে এসে থামলেন ডাক্তারবাবু। তিনি হাঁপাচ্ছেন হাঁপড়ের মতো। একবার ঘাড় ঘুরিয়ে উপরের দিকে তাকালেন। হয়তো দাঁড়িয়ে আছে ও, সারা মুখে আকুল আরতি। ডাক্তারবাবু ছুটতে লাগলেন বাঁ দিকে। কিছুটা দূর গিয়ে আবার উপরে তাকাতেই সিল্ড ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের জানলায় দাঁড়িয়ে তাকিয়ে আছে ও। পূর্ব আকাশ আলো করে উঠছে সূর্য, ঝলমল করছে চারিদিক। পাখি ডাকছে কিচির মিচির। জেগে উঠছে শহর। সমস্ত কিছুকে সাক্ষী রেখে দাঁড়িয়ে আছে হাসপাতালের ধ্বংসস্তূপ। একের পর এক ভৌতিক ঘটনার জেরে একসময় বন্ধ হয়ে গিয়েছিল হাসপাতাল, কিন্তু সেবা বন্ধ হয়নি। আজও প্রতি রাত্রে জেগে ওঠে হাসপাতাল। পুনরাবৃত্তি ঘটে সেই সমস্ত ভৌতিক ঘটনাগুলিরও। তফাৎ একটাই, পুরো কাহিনীতে যাদের ভয় পেতে বা মনুষ্যরূপে দেখলেন, যেমন ডক্টর আরিফ, ডক্টর সমাদ্দার, ডক্টর লিপি, ডক্টর অভ্র, সিস্টার পারমিতা, পেশেন্ট অরিজিৎ, তার মা মীরা, মর্গের কর্মী রবিলাল বা ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডের সকলে, তাঁরা কেউই বর্তমান নন, প্রত্যেকেই অতীত। তবু আজও তারা ফিরে আসেন। রাত নামলেই জেগে ওঠা হাসপাতালের পুরনো সমস্ত ঘটনার পুনরাবৃত্তি ঘটে একে একে। ভোরের আলো ফুটলেই এক এক করে অদৃশ্য হয়ে যান সকলে। তখন ধরা পড়ে বট অসত্য গাছের শেকড়ে ঘেরা প্রাসাদপম ভগ্ন পরিত্যক্ত এই হাসপাতালের চিত্র। আবার নামছে এক নতুন রাত। ওই তো আবার প্রাণ ফিরে পাচ্ছে সেবায়তন। শিরদাঁড়া বেয়ে বরফ জল নামছে শ্রোতাদের। শিরদাঁড়া বেয়ে হিমস্রোত বইছে চ্যানেলের পিক্স অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউটিভ ধীরেন মিত্রেরও। একদিন পর শুনতে বসেছিলেন অর্জুন একজন রোম্যান্টিক গল্পের কথক। প্রোগ্রামের আগের দিনও যথারীতি তেমনই কথা হয় অর্জুনের সাথে, কিন্তু অর্জুন এসব কি গাঁজাখুরি গল্প বলে গিয়েছে পুরো সময় ধরে। যদিও শ্রোতাদের উচ্ছ্বাসিত প্রশংসায় ভালোবাসায় উপছে পড়ছে চ্যানেল। সকলকে কি সাংঘাতিক জাদু করে ফেলেছে অর্জুন মাত্র কয়েক ঘন্টায়। মানুষ এমন অবিশ্বাস্য গাঁজাখুরি গল্প এত ভালোবাসে। কিন্তু এই প্রোগ্রাম যতই জনপ্রিয়তা পাক, অর্জুন তো জবাবদিহি করতে বাধ্য। বিষয়টা স্টেশন ম্যানেজারের কান অবধিও এখনো পৌঁছায়নি। পৌঁছালে কি যে হবে ভাবলেই না না, সেই ভয়ে ধীরেনবাবুর শিরদাঁড়া বেয়ে হিমস্রোত বয়নি। বয়েছিল তখন যখন অর্জুনের সাথে যোগাযোগ করে তিনি জানতে পারেন যে হঠাৎ ভীষণ জ্বরে কাবু হয়ে অর্জুন প্রোগ্রামের দিন সকালেই ভর্তি হয়েছে নার্সিংহোমে। সে আদেও সেদিন উপস্থিতি ছিল না স্টুডিওয়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ এই কাহিনীটি শুনলেন, তাদের উদ্দেশ্যে একটাই ফ্রি অ্যাডভাইস দিতে পারি। যে কোনো ভৌতিক গল্প পাঠের চ্যানেলের গল্প শুনবার পর
কখনো ভুলেও ভাববেন না যে সেই গল্পের লেখক বা চ্যানেলের অন্যান্য সদস্যরা সকলেই আপনার মতো। অর্থাৎ তারা কিন্তু ইহলোকের বাসিন্দা নাও হতে পারেন। তবে ভয়ের কিছু নেই, তারা প্রেত হন আর যাই হন, শ্রোতা বন্ধুদের কোনো ক্ষতি তারা করবেন না। উপরন্তু যতদিন না তারা মুক্তি পাচ্ছেন, এইভাবেই বিনোদন দান করবেন সকলকে। শুনছিলেন আজকের গল্প রাতের রেডিও। গল্পকার উপাসনার রায়, ডিজে অর্জুন, আমি সায়ন। গল্প পাঠে এবং রবিলাল, দীপ্তদীপ, সিস্টার অঙ্কিতা, ডোম এবং বাচ্চা ছেলে সূর্য, মা সায়ন্তিকা, লিপি পিয়াসী, আরিফ নীল, নার্স এবং প্রেতের ভূমিকায় খুশি, অভ্র এবং ডক্টর স্বরূপকান্তি সমাদ্দার বাল্মীকি। গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী উপাসনা রায়কে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।